মুখ্যমন্ত্রীর পদ না ছাড়ার ঘোষণা মমতার, পরাজয়ের জন্য দুষলেন ইসিকে। মোদি ও অমিত শাহর প্রত্যক্ষ মদদের অভিযোগ। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিল নাকচ বাণিজ্যমন্ত্রীর, অহেতুক আতঙ্কিত না হতে পরামর্শ। উন্মুক্ত আলোচনার পক্ষপাতী পররাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সরকারের সব নির্বাচন 1 বছরের মধ্যে শেষ করার আশা এলজিআরডি মন্ত্রীর। মুক্তিযোদ্ধাদের জন্য আরও 30,000 বীর নিবাসের সুখবর প্রতিমন্ত্রীর। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাত অবহেলার শিকার, বললেন ডাক্তার জুবাইদা। হামির শিশুর মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের গাফিলতি আছে কিনা তদন্তের কথা জানালেন তথ্য উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই পশ্চিমবঙ্গ প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল মানতে নারাজ তৃণমূল কংগ্রেসের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন তিনি। ফলাফল প্রকাশের পরদিন মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করেন টানা 3 মেয়াদে 15 বছর ক্ষমতায় থাকা মমতা। বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির কাছে পরাজিত তৃণমূল কংগ্রেসের এই শীর্ষ নেত্রীর দাবি তার দল হারেনি। ভোট লুট করে ক্ষমতা দখলে সহায়তা করেছে নির্বাচন কমিশন। আর এই ষড়যন্ত্রে প্রত্যক্ষ মদত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন। সিইসি বিকেম দ্য ভিলেন অফ দিস ইলেকশন, প্লে দ্য গেম ডাইরেক্টলি with the election commission, where prime minister and home minister is also involved. Directly interference. আমরা তো হারিনি, জোর করে ফোর্সফুলি তুমি ক্যাপচার করেছো টোটালটা। আমরা তো হারিনি যে যাব, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলে কি হবে? ভারতের সংবিধান ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নিতে পারবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। কি করবে বিজেপি? এ নিয়ে বিশ্লেষকরা কি বলছেন, ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন রিফাত জামান। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা ব্যানার্জি পদত্যাগ না করলে কি হবে? বিজেপির কাছে হারের পরেই ভোট লুটের অভিযোগ এনে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল এই নেত্রী। প্রশ্ন উঠেছে, তিনি পদত্যাগ না করলে কি ধরনের পরিস্থিতি হবে পশ্চিমবঙ্গে, কি করবে জয়ী দল বিজেপি? বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতিতে সংবিধান ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী 4টি পদক্ষেপ নিতে পারবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল RN রবি। প্রথমে আসছে 10 মে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বের মেয়াদ আইনত শেষ হয়ে যাবে। ফলে পদত্যাগ না করলেও তিনি আর সেই পদেই থাকতে পারবেন না। দ্বিতীয়ত, যেহেতু নির্বাচনে বিজেপি 260টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাই রাজ্যপাল সংবিধান অনুযায়ী বর্তমান সরকারকে বরখাস্ত করতে পারেন এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহ্বান জানাতে পারেন। 3, নতুন মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়কে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করতে পারেন। তবে তিনি রাজি না হলে রাজ্যপাল নিজেই সাময়িকভাবে প্রশাসন তদারকি করতে পারেন। সবশেষ 4, যদি কোনো কারণে সরকার গঠনে দীর্ঘসূত্রতা বা সংবিধান সংকট তৈরি হয়, তবে অত্যন্ত সীমিত সময়ের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করার সুযোগও সংবিধানে রেখেছে ভারত। এছাড়া ক্ষমতাসীন বিজেপিও 4টি পদক্ষেপ নিতে পারবে। প্রথমে বিজেপি তাদের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে পরিষদীয় দলনেতা নির্বাচন করবে এবং রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করবে। 2, দলনেতা নির্বাচনের পর বিজেপি রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাতে পারবে। এছাড়া রাজ্যপাল সময় দিলে নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা শপথ নেবে। বিজেপির কাজ হবে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করা। আর সবশেষ, শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা মমতার পদত্যাগের দাবিতে রাজনৈতিক ও আইনি চাপ বজায় রাখতে পারবে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এরই মধ্যে মমতাকে বরখাস্ত করার পরামর্শ দিয়েছেন। তবে মমতা ব্যানার্জি নির্বাচনে ভোট লুট ও কারচুপির অভিযোগ এনে যতই হার না মানার জিদ ধরে থাকুন না কেন, ভারতের আইন অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তিনি কোনোভাবেই পদে টিকতে পারবেন না বলছেন বিশ্লেষকরা।
কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি বাতিল করছে না সরকার। তবে চুক্তির কোনো ধারায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে তা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। তাই অহেতুক আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পণ্য ডাম্পিং নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে করা যুক্তরাষ্ট্রের অভিযোগকে ভিত্তিহীন বলেছেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 3 দিন আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে হয় বাণিজ্য চুক্তি, যা নিয়ে সম্প্রতি শুরু হয়েছে সমালোচনা। এরই মাঝে ঢাকা সফর করছে দেশটির অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডান লিঞ্জের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সচিবালয়ে বৈঠক হয় প্রতিনিধি দলের। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তিকে একটি বাস্তবতা বলে উল্লেখ করেন মন্ত্রী। রাষ্ট্র যখন একটা চুক্তি করে সেটা এরকম না যে আপনি ইচ্ছা করলে চুক্তি রাখলেন, চুক্তি শেষ করে ফেললেন, ব্যাপারটা এরকম না। এটা তো দুইটা ব্যক্তির চুক্তি না, দুইটা রাষ্ট্রের চুক্তি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। সুতরাং এটি নিয়ে অহেতুক আপনাদের চিন্তান্বিত হওয়ার বা আতঙ্কিত না হওয়ার জন্য আমি অনুরোধ করব। তবে বাংলাদেশের উৎপাদন ও বাণিজ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তদন্ত নিয়েও আপত্তির কথা জানান মন্ত্রী। এরকম একটা ইনকোয়ারি ইনিশিয়েট হওয়াটা না হলে আমরা সেটা অ্যাপ্রিসিয়েট করতাম, সেটা আমরা তাদের জানিয়েছি, যেহেতু ইতিমধ্যে তাদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে। আর এটাও আমরা জানিয়েছি বাংলাদেশে কোনো কিছুর মধ্যেই কোনো ওভার ক্যাপাসিটি নাই। ওভার ক্যাপাসিটির সুযোগ কোথায়? অর্থনৈতিক বাস্তবতা আমাদের পক্ষে না যে কোনো কিছু ডাম্প করে বা আমাদের কস্ট প্রাইসের নিচে গিয়ে আমরা কোথাও পাঠাতে পারি। পরে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সাথে বৈঠক করে প্রতিনিধি দলটি। যুক্তরাষ্ট্রের সাথে করা চুক্তিতে তার মন্ত্রণালয়ের অসম কিছু দেখছেন না বলে জানান মন্ত্রী। এনভায়রনমেন্ট ইমপ্রুভ করার জন্য এই লগুলো যেন ঠিকমতো আমাদের দেশে বাস্তবায়ন করে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। জানান, আগামী মাসে বন্ধু দেশ চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত মার্কিন অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দল সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে। বৈঠকে দুদেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফরে আলোচনা হবে। তিনি বলেন, তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত। বাংলাদেশের এগ্রিমেন্ট অন্যান্য দেশের এগ্রিমেন্টের সঙ্গে তুলনা করে পড়ে, তাহলে বুঝবেন এইটা নিয়ে আলোচনা হওয়া খুব ভালো এবং মুক্ত আলোচনা হওয়াই উচিত যে কোনো চুক্তি নিয়ে। আর আপনি যেটা বললেন বাংলাদেশ 131, আমরা না 131টাতে শ্যাল বলেছে না, আমরা তো একে এই চুক্তি করিনি, বিশ্বের অন্যান্য দেশগুলো করেছে। ইন্দোনেশিয়া 231টাতে এইরকম শ্যাল বলেছে। সুতরাং বাংলাদেশের চুক্তিটি যখন পাঠ করবেন তখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, অন্যান্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পাঠ করলে পরে আপনি জিনিসটা ভালো করবেন। পশ্চিমবঙ্গে এখনও সরকার প্রতিষ্ঠিত হয়নি এবং তারা কি ভাবছেন, কি করবেন সেটা তারা যদি না জানান, তাদের মাইন্ড রিড করার কাজ আমার না। স্থানীয় সরকারের সবগুলো পর্যায়ের নির্বাচন আগামী 1 বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে হওয়া ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তদন্ত করবে সরকার। আর বিদেশগামী মানুষের নিরাপদ অভিবাসন নিশ্চিতে দালাল চক্রের দৌরাত্ম্য রোধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের তাগিদ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। রুকনুজ্জামানের রিপোর্ট। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে দুপুরে সম্মেলনে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্মেলনে অংশ নেওয়া শেষে সাংবাদিকদের জানান স্থানীয় সরকার এবং নির্বাচন নিয়ে সরকারের ভাবনা। 16 বছরে ইনফ্যাক্ট স্থানীয় সরকারের যে মূল যেটা একটা কমিউনিকেশন যেটাকে বলি, এই জায়গাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে ব্যাপক আপনার দুর্নীতি হয়েছে। সেই বিষয়গুলো আমরা আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করব। বিদেশগামী মানুষের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে দালাল চক্রের দৌরাত্ম্য রোধে স্থানীয় সরকার পর্যায়ে উদ্যোগ বাড়াতে জেলা প্রশাসকদের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের বাংলাদেশ প্রথম বা বাংলাদেশ ফার্স্ট নীতিতে আমাদের ফরেন পলিসি, সেটা যেই সরকারই আসুক না কেন সেই সাথে আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না। দালালদের দৌরাত্ম্য রোধে জনসচেতনতা বাড়াতে তাগিদও দেন প্রতিমন্ত্রী। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখতে কাজ করছে সরকার। আর প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস প্রকল্পের মাধ্যমে আরও 30,000 বাসস্থান নির্মাণ করবে সরকার। অন্যদিকে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ডক্টর এ.কে.এম. সাসুল ইসলাম বলেছেন, দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবে সশস্ত্র বাহিনী। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে দিনের প্রথম কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম। তিনি বলেন, পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যাতে সেনাবাহিনীকে গঠন করা যায় সে বিষয়ে জেলা প্রশাসকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে সম্মেলনে। সেনাবাহিনীতে যাতে আমরা আরো শক্তিশালী জনবল সম্পৃক্ত করতে পারি এবং সেই ব্যাপারে জেলা প্রশাসকদের কি ভূমিকা সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। আরো আলোচনা করেছি আমাদের যে বিগত ইলেকশনে সেনাবাহিনী আমাদের জেলা প্রশাসক কিংবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে রোল, তারা যে হারমোনিতে কাজ করেছে সেই হারমোনিটাকে আরো কিভাবে স্ট্রং করা যায়, পারস্পরিক আস্থা এবং বিশ্বাস আরো কিভাবে বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। মোট 8টি কার্য অধিবেশনে স্থানীয় সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নানা দিক নির্দেশনা দেন জেলা প্রশাসকদের। আওয়ামী লীগ আমলে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে যে অনিয়ম হয়েছে তা নিরসনে জেলা প্রশাসকদের সহায়তা চান মন্ত্রীরা। মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। এই অর্জনকে আমরা লালন করি, আমরা ধারণ করি। স্বাধীনতার ফসলকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জাতির কাছে কাজ করেছি, এখনো কাজ করছি এবং আমাদের এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই মুক্তিযুদ্ধের সুফলকে জনসাধারণের কাছে, জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় কি হয়েছে সেটা তো আপনারা সকলেই জানেন। প্রত্যেকটা সেক্টরেই তারা করেছে, দুর্নীতি করেছে, এই বিষয়গুলো তো ছিলই। নিয়ে তাদের প্রশ্ন ছিল, সেগুলার আমরা জবাব দিয়েছি। এর পাশাপাশি 2024 সালে যে উত্থান হয়েছিল সেখানে আমরা জুলাই যোদ্ধাদের জন্য কি করছি সেটার বিস্তারিত আমরা জানিয়েছি এবং তাদের সহযোগিতা কামনা করেছি। গত 3 মে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরেই অবহেলার শিকার মন্তব্য করে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান দাবি করেন, স্বাস্থ্য সেবা কোনো সুবিধা নয়, এটি জনগণের অধিকার। গতকাল রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য সমতা প্রতিষ্ঠায় ঢাকা 17 এর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। জানান, ঢাকা 17 আসনের জনগণ আর স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হবে না। শুভ মাহফুজের রিপোর্ট। বিএনপির নির্বাচনী ইশতেহারের মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল স্বাস্থ্যসেবার সমতা নিশ্চিত করা এবং আধুনিক চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া। এরই অংশ হিসেবে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 50 শয্যার আইসিইউ কার্যক্রম শুরু করল সরকার। মঙ্গলবার সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় হাসপাতাল ঘুরে রোগীদের খোঁজখবর নেন তিনি।
পরে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য সমতা প্রতিষ্ঠা ঢাকা 17 এর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন ডাক্তার জুবাইদা রহমান। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে বদ্ধপরিকর। চিকিৎসার ক্ষেত্রে যে মৌলিক সমতার জায়গাটা অর্জন করা দরকার, যা জনাব তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে এবং আমাদের 31 দফাতে বারবার বলেছেন, এমনকি যুক্তরাজ্যের মতো আধুনিক দেশের সঙ্গে তাকে অনুসরণ করে কিভাবে করা যায় তাও আমরা উল্লেখ করেছি। আমরা আশাবাদী যে বাংলাদেশে আমাদের এই আমলে একটা দ্রুত গুণগত পরিবর্তন আসবে, চিকিৎসা ক্ষেত্রে একটা মৌলিক সমতা প্রতিষ্ঠা করা। সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিতে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। রোগীদের সেবার প্রতি মনে রেখে আমরা যারা সেবা কার্যে নিয়োজিত, আমরা যেন আমাদের নেতা জনাব তারেক রহমানের নিষ্ঠা, সততা, কর্ম নৈপুণ্যতার প্রতি খেয়াল রেখে আমাদের চেয়ার থেকে আমরা যেন সেই দায়িত্বটুক নিষ্ঠার সাথে পালন করি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরেই অবহেলার শিকার। সবাইকে সমানভাবে স্বাস্থ্যসেবা দিতে কাজ করছে সরকার। স্বাস্থ্য ব্যয়ের ৭২% সরাসরি জনগণ বহন করে, ফলে অসুস্থতা এখনো দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ। নবজাতক শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সকলেই যেন সুচিকিৎসা পান। অন্তঃসত্ত্বা মা বোনেরা জটিল সমস্যারও চিকিৎসা সহজে ও দ্রুত পান। আমরা বিশ্বাস করি স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তির লোকজন আর স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না বলেও জানান ডাক্তার জুবাইদা রহমান। সকলকে ধন্যবাদ। আল্লাহ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে, আর এ নির্বাচন চলবে 10 মাস থেকে 1 বছর ধরে। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফ করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তথ্য উপদেষ্টা জানান, উপজেলা পরিষদ বাতিল করার পরিকল্পনা নেই সরকারের। 2024 সালের 5 আগস্টের পর যেসব সাংবাদিক জেলে আছেন, কোনো ক্ষেত্রে তাদের অপরাধ গণহত্যার চেয়েও বেশি, এ কথা জানিয়ে তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, এই সরকারের আমলে অন্যায়ভাবে কোনো সাংবাদিক যাতে কারাগারে না থাকেন সে ব্যাপারে সরকার সতর্ক। ডেঙ্গু প্রতিরোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, এবছর ডেঙ্গুর প্রকোপ সেভাবে বাড়বে না, তবে যে কোনো পরিস্থিতির জন্য জনগণকে সচেতন হতে হবে এবং মানসিকভাবে প্রস্তুত থাকবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়লাভ প্রসঙ্গে তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, ভারতের অভ্যন্তরীণ নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন তা বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে না। দেশে জঙ্গিবাদের অস্তিত্ব আছে বলেও জানান তথ্য সম্প্রচার উপদেষ্টা। হামের টিকা নিয়ে তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, প্রায় 1,61,00,000 শিশু হামের টিকা পেয়েছে, যা 89%। কয়েকদিনের মধ্যে 100% শিশু হামের টিকা পাবে। আমাদের মাননীয় মন্ত্রী জানিয়েছেন খুব দ্রুতই এই ব্যাপারে কাজ হবে। লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলোর ক্ষেত্রে সবগুলো নির্বাচন শেষ করতে 10 মাস থেকে 1 বছর সময়। আপনারা জানেন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ অনেকগুলো, সেগুলো ধাপে ধাপে হয়, সেগুলো ওই সময়টা লেগে যাবে এবং কাজ চলছে। এই প্রশ্নটা খুব কমনলি আসে যে এই সরকার স্থানীয় সরকার নির্বাচন দেবে কিনা। গণপরিবহনে জ্বালানি নির্ভরতা কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে বিদ্যুৎ চালিত বাস চালুর পরিকল্পনা করছে সরকার। প্রথম ধাপে শিক্ষার্থীদের জন্য স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত হয়েছে। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে আরও 6 শিশুর, আর আক্রান্ত ও উপসর্গ আছে এমন শিশুর সংখ্যা 1445। হামের সংক্রমণ পরিস্থিতি এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। পরিস্থিতি মোকাবেলায় অস্থায়ী ক্যাম্প হাসপাতাল তৈরি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্তারিত মুবাশির আহমেদের রিপোর্টে। হামের সংক্রমণ পরিস্থিতি এখন উদ্বেগজনক হারে বেড়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। আক্রান্ত ও উপসর্গ নিয়ে হামে শিশুর মৃত্যুর সংখ্যাও 300 ছাড়িয়েছে।
গেল কয়েকদিনের চেয়ে হাম আক্রান্ত ও উপসর্গ রোগীদের চাপ বেড়েছে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে। 2 থেকে 3 সপ্তাহ আগে ঢাকা ও ঢাকার বাইরে হাম আক্রান্ত হওয়া শিশুদের অধিকাংশই এখন জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও শরীরে র্যাশ নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। কাশি, বমি, বাথরুম, জ্বর 103, 102 থাকতো, মানে নিচে নামতোই না। বাবু আস্তে আস্তে মানে অনেকটা অসুস্থ হয়ে যাইতেছে, পরে আমরা এখান থেকে চলে আসছি গোপালগঞ্জ থেকে, এখানে ভর্তি হয়েছে, এখানে অনেকটা সুস্থ। হসপিটাল গেছিলাম, মনে করেন রাত পাড়াইছে, আমার নাতিন 5 দিন ধরে আছে, আমার নাতিন সুস্থ। অনেক শিশুকেই গুরুতর শারীরিক অবস্থা নিয়ে থাকতে হচ্ছে আইসিইউতে, তবে হাসপাতালগুলোতে নেই এই সেবার পর্যাপ্ত সুবিধা। এই বাচ্চাগুলি আসলে হাম টিকাদার আগেই আক্রান্ত হয়ে গেছিল বা প্রথম দিকে আক্রান্ত হয়ে গেছিল, সেই রোগীগুলি এখন আমাদের কাছে আসছে। অতএব এটা হামের পিক হচ্ছে আর কি, মানে এখনো কিন্তু হাম রাইজিং, তার মানে হামের এখন একটা ডিজের কি হয়, হঠাৎ করে কিন্তু ম্যাজিকের মতো একদিন নাই হয়ে যাবে না, এটা কখনোই হয় না। আমরা বলি যে হাম পিক হয়, পিক হতে 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 পিক মানে হচ্ছে রোগীর সংখ্যা, মৃত্যু সবকিছু বলে, যত রোগীর সংখ্যা বাড়বে তত মৃত্যু বাড়বে। এদিকে সংক্রমণ পরিস্থিতিতে অধিক রোগীর সুচিকিৎসা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ মিলন চত্বরে 20 শয্যা বিশিষ্ট অস্থায়ী ক্যাম্প হাসপাতাল তৈরির কাজ শেষ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে এটা বাংলাদেশ সেনাবাহিনী এটা তৈরি করে দিয়েছে। ডিএনসিসি হসপিটালে রুগী থাকছে, এখানে প্রায় 50% এখনও কিন্তু আমাদের মানে রুগী এখনও রাখতে পারবো, ভ্যাকেন্ট আছে আর কি। তো আমরা পুরা ইনফ্রাস্ট্রাকচার যদি অকুপাইড হয়ে যায়, এক্সজস্টেড হয়ে যায় সব আমাদের যতগুলো হসপিটাল আছে, তখন আমরা হয়তো এটা ব্যবহার করব। এই হাসপাতালে দ্রুতই সেবার কার্যক্রম চালু করার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। মুবাশশির আহমেদ, বাংলাভিশন, ঢাকা। সুনামগঞ্জের হাওরে অতিবৃষ্টিতে বোরো ধান তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া শুরু করেছে সরকার। এতে খুশি কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা তৈরির ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাস সহায়তা দেবে দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়। গতকাল সুনামগঞ্জের সার্কিট হাউজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু দুর্নীতিমুক্ত থেকে প্রয়োজনীয় সময় নিয়ে এই তালিকা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। সরকার কৃষক ও কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, হাওর অঞ্চলের সমস্যা সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেবে সরকার। অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি 3 মাস মেয়াদী মানবিক সহায়তা প্রদান কার্যক্রম নিয়ে আলোচনায় কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। সভায় জানানো হয়, এবার অতিবৃষ্টিতে জলাবদ্ধতার কারণে সুনামগঞ্জের ধর্মপাশা, তাহেরপুর, শালনা, দিরাই 4 উপজেলায় বোরো ধানের সবচেয়ে ক্ষতি হয়েছে। তখন হারভেস্টার যেগুলো দেওয়া হয় এগুলো কাটতে পারে না। আপনি বহির দেশের সঙ্গে আলোচনা করেন পানির নিচ থেকে কিভাবে কাটা যায়, এরকম প্রযুক্তি নিশ্চয়ই আবিষ্কার করা সম্ভব বা কোথাও আছে হয়তো। আর এটা শুকানোর ব্যবস্থাটা তাৎক্ষণিকভাবে করতে হবে যাতে কারা না যায়। হাওরের যে সমস্যা, এই পানিকে কিভাবে কোথায় কোন দিক দিয়ে ড্রেনেজ করলে পরে পানি সরে যাবে, ফসলের ক্ষতি হবে না। আমার মনে হয় অনেক সফিস্টিকেটেড এই লাইনের ইঞ্জিনিয়ারিং আছে, তাদেরকে আমরা জড়াবো। তবে আমাদের মূল টার্গেট থাকলো আগামী দিনে যেন এই হাওর রুলের চাষিরা যেন এই ধরনের ক্ষতিগ্রস্তের মুখোমুখি না হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মুখ্যমন্ত্রীর পদ না ছাড়ার ঘোষণা মমতার। পরাজয়ের জন্য দুষলেন ইসিকে। মোদি ও অমিত শাহর প্রত্যক্ষ বদদের অভিযোগ। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিল নাকচ বাণিজ্যমন্ত্রীর। অহেতুক আতঙ্কিত না হতে পরামর্শ। উন্মুক্ত আলোচনার পক্ষপাতী পররাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সরকারের সব নির্বাচন 1 বছরের মধ্যে শেষ করার আশা LGRD মন্ত্রীর। মুক্তিযোদ্ধাদের জন্য আরও 30,000 বীর নিবাসের সুখবর প্রতিমন্ত্রীর। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যখাত অবহেলার শিকার বললেন ডাক্তার জুবাইদা। হামের শিশুর মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের গাফিলতি আছে কিনা তদন্তের কথা জানালেন তথ্য উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ সবাইকে।